আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খালেদা শারমিনের সামনে বসে আছে খুশি ও অনন্ত। ও বাড়ি থেকে এসেছে তারা বেশ খানিকক্ষণ হলো। সবটা শুনে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, সব ঠিক আছে? সত্যি বলছিস তো তোরা? অনন্ত জবাব দিল, হ্যাঁ আন্টি, তুমি আর চিন্তা করো না তো, সব ঠিক আছে ওখানে। এবার খুশির একটা গতি করো। খুশি রেগে মেগে বলল, আমাকে তাড়াতে পারলেই যেন তুমি খুশি। আমার বিয়ের আগেই তোমাকে এখান থেকে তাড়াতে চাই, যাতে করে আমার বউয়ের পিছে না লাগতে পারো তুমি। অনন্তের কথা শুনে খুশির মুখটা গোমড়া হয়ে গেল। সেই গোমড়া মুখের দিকে তাকিয়ে অনন্ত বলল, কি হয়েছে? সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে যেতে যেতে খুশি বলল, বেশি জ্বালাই তো তোমাকে, আর জ্বালাবো না, কথাও বলবো না। বাসলাম। সারাদিন নিশির সাথে কথা বলার সময়টুকু পায়নি শিয়াব। এদিকে তার সাথে কথা বলতে না পারায় অস্থির হয়ে আছে মনটা। যতক্ষণ না এই বিষয়ে নিশির সাথে কথা বলা যাবে ততক্ষণ সে যেন শান্তিতে থাকতে পারছে না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল। সারাদিনের আকাশের মেঘের ছিটেফোঁটাও ছিল না, কিন্তু সন্ধ্যা থেকে আকাশ কালো হয়ে মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টি না হলেও ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। এক একবার বাতাসের ঝাপটা আসছে, গাছের লতাপাতার শব্দ পাওয়া যায়। রাতের খাবার শেষে নিজের রুমের দিকে এগিয়ে এলো শিয়াব। এমন একটা আবহাওয়া, নতুন বইয়ের সাথে গল্প আর ভালোবাসায় মজে থাকার কথা হলেও সে যাচ্ছে প্রশ্ন করতে। তাও যেমন তেমন প্রশ্ন নয়, বইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন। এসব ভেবে নিজের মনে হেসে ভেতরে প্রবেশ করলো শিয়াব। নিশিকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখল সে। নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য হালকা কেশে উঠল শিয়াব, কিন্তু নিশির কোনো প্রতিক্রিয়ায় সে দেখল না। তাই কর্কশ কণ্ঠে বলে উঠল, আপনার সাথে আমার কিছু কথা আছে। নিশিকে এভাবে শুয়ে থাকতে দেখে তার পাশে গেল শিয়াব। গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটি। শিয়াব খেয়াল করলো তার ঠোঁট জোড়া কাঁপছে। মেয়েটির কি ঠান্ডা লেগেছে? সংকোচ হলেও নিশির কপালে হাত দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারল না শিয়াব। সে অনুভব করলো প্রচণ্ড গরম নিশির শরীর। জ্বর এসেছে তার। মেয়েটি কি নিজের শরীরের অবস্থাটাও বোঝে না? একটা চাদর গায়ে দিয়ে ঘুমাতে পারতো। ড্রয়ার খুলে চাদর নিয়ে নিশির শরীরের উপর বিছিয়ে দিল শিয়াব। গরম তাপ পেয়ে নিশি সামান্য নড়ে চড়ে উঠল। শিয়াবও তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। একজন অসুস্থ মানুষের উপর রাগ দেখানোর মানেই হয় না। আরেকটা রাত না হয় অপেক্ষা করবে সে। সকালে ঘুম থেকে উঠে সময় দেখে নিল শিয়াব। তারপর নজর গেল তার নিশির দিকে। কপালে হাত ছুঁয়েই দেখলো জ্বর এখনও আছে। ঘুম থেকে উঠালো না সে নিশিকে। চুপচাপ এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। বেলা 11টা হয়ে গেল। বাড়ি থেকে সব মেহমান চলে গেল। এতে শিয়াবের যেন ভালোই লেগেছে। শান্ত প্রকৃতির মানুষ হওয়াতে হইচই তার কম পছন্দ। আরাম করে সোফায় বসে টিভি দেখতে লাগলো সে। হঠাৎ তার মা এসে বললেন, শিহাব, আমার সাথে একটু আফসানার রুমে আয়, কথা আছে তোর সাথে। এদিকে দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে আছে আফসানা। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে বকুল, জান্নাত ও শিয়াব। শিয়াব মায়ের উদ্দেশ্য বলল, হয়েছে এটা কি? তোর বন্ধু ফাহিম আফসানার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এটা তোর অজানা নয়। ফাহিমকে আমরা আগে থেকেই চিনি। ভীষণ ভালো ছেলে সে। তাই আমরাও রাজি হয়েছি এই প্রস্তাবে। এসব তো আমি জানি। আফসানাকে জানিয়েছিস? কিন্তু সে রাজি না এই বিয়েতে। তার নাকি সাদেক নামের এক ছেলের সাথে সম্পর্ক আছে। ছেলেটি তার সমবয়সী। ও কি করে ভাবলো এই পিচ্ছি একটা ছেলেকে মেনে নিব আমরা? মায়ের কথা শুনে আফসানার দিকে তাকিয়ে শিয়াব জিজ্ঞেস করলো, এসব কি সত্যি? কান্নাজড়িত কণ্ঠে আফসানা জবাব দিল। আফসানার পাশে এসে আচমকা বকুল জান্নাত তার দু হাত নিজের মাথায় রেখে বললেন, আমার কসম কর তুই ওই ছেলের সাথে আর কখনো কথা বলবি না। তোর বাবা জানলে অনেক কষ্ট পাবে। এসব যেন এখানেই শেষ হয়। আফসানা কোনো কথা না বলে নিশ্চুপভাবে কেঁদে চলেছে। বকুল জান্নাতের নিঃশ্বাস বড় হয়ে যাচ্ছে। ঘামছেন তিনি অনবরত। শরীরটাও কাঁপছে তার। আফসানার এমন নীরবতা যেন তার সহ্যই হচ্ছে না। আফসানার হাতটা ছেড়ে বিছানার উপরে থাকা মোবাইলটা নিয়ে নিলেন বকুল জান্নাত। তীক্ষ্ণ দৃষ্টিতে আফসানার দিকে তাকিয়ে বললেন, 10-20 দিনের ভালোবাসা এসব বিয়ের পরেই উদা হয়ে যাবে। ফাহিমকে ভালো না লাগলে অন্য কোনো পাত্র দেখব। তবু ওই ছেলেটির সাথে বিয়ে দেওয়া সম্ভব না। এতক্ষণ যাবৎ নিশ্চুপভাবে মা ও বোনের কার্যকলাপ দেখছে শিয়াব। আফসানা কি করবে? মায়ের কথাই তো তার শোনা উচিত। তবে কি নিশিও এমন কোনো পরিস্থিতি পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছিল? সারাদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছে আফসানা।
নিশি অসুস্থ শরীর নিয়ে তার রুমে এলো। নিশির গলার স্বর শুনে দরজা খুলল আফসানা। আফসানার কাছে সবটা শুনে দীর্ঘ একটা শ্বাস ফেলে নিশি বলল, জীবন নিয়ে আমরা যতই কল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটে। ভাগ্য বিশ্বাসী তুমি? ছিলাম না, এখন? এখন বিশ্বাসী। আমার কি সব ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া উচিত? তুমি তোমার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলতে পারো। তুমি বলবে? আমি কিভাবে? প্লিজ ভাবি। চেষ্টা করব। নিশি রুমে আসতে তার দিকে তাকিয়ে শিহাব বলল, এই অসুস্থ শরীর নিয়ে হাঁটাহাঁটি না করলে ভালো হয়। আমার আপনার সাথে কিছু কথা আছে। বলুন। জোর করে বিয়ে দিলে আফসানা কি সেই সংসারে মন বসাতে পারবে? আপনাকে সব বলেছে ও? হুম। ও যাকে ভালোবাসে ছেলেটি ওর সমবয়সী। আফসানা আপনার একমাত্র বোন, ওর ভরণ পোষণের দায়িত্ব কি আপনি নিতে পারবেন না? খুব বেশি কি জরুরি এখনই ওকে বিয়ে দেওয়ার? নিশির প্রশ্নে কোনো জবাব শিহাব দিল না। নিশি তার পাশে এসে ঠোঁট জোড়া প্রস্তুত করে বলল, একজন ভাই হিসেবে না ভেবে প্রেমিক হিসেবে ভেবে দেখুন। আপনি কি প্রেমিকা হিসেবে ভেবেছেন এই বিষয়টা? হুম। কথাটি বলে বিছানায় শরীরটা এলিয়ে দিল নিশি। মাথাটা ঝিমঝিম করছে তার। এদিকে শিহাব পড়ল মহাভাবনায়। আফসানার বিষয়ে কি করা উচিত তার? মাকে সামর্থ্য করবে নাকি বোনের ভালোবাসাকে? সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় এলো খুশি। মাঝে মাঝে চোখ যাচ্ছে তার অনন্তদের বাড়ির উঠোনে। এখান থেকে সবই দেখা যায়, বাড়ির ভেতরের অংশ ছাড়া। অনন্ত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উঠোনে আসে, তবে হাঁটাহাঁটি করতে নয়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে করে সিগারেট খেতে। যদিও অনন্তের সিগারেটে এত আসক্ত নয়, তবুও সকালবেলায় না খেলে যেন সারাদিন ভালোই কাটে না তার। তার এই অভ্যেসের কথা খুশি আর নিশি ছাড়া কেউ জানে না। কেননা কাক ডাকা ভোরে দুই বাড়ির কেউই ঘুম থেকে উঠে উঠোনের দিকে আসে না। নিশি আর অনন্তের অভ্যেস এসব। নিশি ছাদে হাঁটাহাঁটি করত বই পড়তে পড়তে, আর অনন্ত বাড়ির উঠোনে। নিশির কাছেই খুশি শুনেছিল অনন্তের এই অভ্যেসের কথা। সেই দিন থেকে খুশিও ভোরে ঘুম থেকে উঠে বারান্দায় আসে, বই পড়ার নাম করে। আর চোখে অনন্তকে দেখে সে, আর আপন মনে বলে, সিগারেটের ধোঁয়া উড়ানোর সময়ও একটা ছেলেকে এত ভালো লাগে কেন? অনন্তের অপেক্ষা করতে করতে হাজির হলো সে। উঠোনে থাকা কাঠের চেয়ারগুলোর মাঝে একটিতে বসে সিগারেটে আগুন ধরালো। একটু পরেই খুশি খেয়াল করলো বাড়ি থেকে বের হচ্ছে অনন্তের মা। একবার অনন্তকে ডাক দিতে চেয়েও দিল না খুশি। মায়ের কাছে সিগারেট খেতে ধরা পড়লে অনন্তের যে কি হাল হবে ভেবেই আনন্দ পাচ্ছে সে। এদিকে অনন্ত তার মাকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। হাতে থাকা সিগারেটটি পেছনে ছুঁড়ে ফেলে এগিয়ে গেল মায়ের দিকে। বেশ দূরত্ব বজায় রেখেই অনন্ত বলল, এত সকালে তুমি? দরজা খোলা দেখে আসলাম। আমারও আজ ইচ্ছে হলো উঠোনে হাঁটতে। কিন্তু আমার যে ইচ্ছা করছে তোমার হাতের এক কাপ চা খেতে। ও মা, তাই? আমি এখনই করে দিচ্ছি। মা যদি পাশে থাকতো নিশ্চয়ই গন্ধে ভরা মুখের অবস্থায় বুঝে ফেলতো সে কি করছিল। তাই কৌশলে এখান থেকে মাকে সরালো অনন্ত। আগের জায়গায় এসে পকেট থেকে একটা চকলেট বের করে মুখে দিয়ে সেই চেয়ারটিতে বসে পড়ল অনন্ত। পরক্ষণেই এক লাফে উঠে দৌড়াতে লাগলো সে। অনন্তের এমন অবস্থা দেখে খুশি হাসতে হাসতে বারান্দায় গড়াগড়ি খেতে লাগলো। খুশির হাসির শব্দ শুনে তার বারান্দার সামনে এসে অনন্ত বলল, কি বুঝে হাসছো তুমি? তুমি যে তখন তাড়াহুড়া করে সিগারেটটা চেয়ারের উপর ফেলেছিলে, সেটা তুমি না দেখলেও আমি দেখেছি। এখনো না দেখেই বসে গেলে জ্বলন্ত সিগারেটের উপর। আন্টিকে বোকা বানানোর শাস্তি পেলে। কথাটি বলেই হাসতে লাগলো খুশি। অনন্ত রেগে মেগে বলল, দিব্য এখন কানে নিচে একটা। নিশি থাকলে কখনো এমন করতো না। আমাকে ডেকে বলতো সিগারেটটা ওখানে, আর মায়ের কাছে থেকেও বাঁচাতো আমাকে। কেউ বলবে না তুমি নিশির বোন। অনন্তের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে ছলছল করে উঠল খুশির দু চোখ। মুখটা ভার করে সে নিজের রুমে ঢুকে গেল। অনন্ত চেঁচিয়ে বলল, লজ্জা থাকলে আমার সামনে আর আসবে না তুমি। শিহাব এসে আফসানার দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, ছেলেটিকে আসতে বল, তার সাথে কথা বলি। যার তার হাতে তো আর বোনকে তুলে দিতে পারবো না। ভাইয়ের কথা শুনে তাকে জড়িয়ে ধরে আফসানা বলল, এখনই বলছি। একটু থেমে আফসানা আবার বলল, কিন্তু মা বাবা? তাদের বোঝানোর দায়িত্ব আমার। তুই ছেলের মা অথবা বাবাকেও সাথে নিয়ে আসতে পারবি। শিহাব রুম থেকে বেরোনোর পরে
বেশ কয়েকবার তার ফোনটা বেজে উঠেছে। আবারও বেজে উঠলে নিশি বিরক্তি প্রকাশ করে নিজের মনে বলল, নিজের ফোনটা সাথে নিয়ে যেতে পারেনি এই লোকটা। সাইলেন্ট করার জন্য মোবাইলটা হাতে নিতেই দেখলো তার মায়ের ফোন। তার মা শিহাবের মোবাইলে কেন ফোন দিচ্ছে? নিশি রিসিভ করে বলল, হ্যালো। নিশির গলার স্বর শুনে খালেদা শারমিন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বললেন, ভালো আছিস? হুম। শিহাবকে একটা কথা বলার জন্যই ফোন দিয়েছি। উনি তো রুমে নেই এখন। তোকে এখানে নিয়ে আসার জন্য বলতে চাইছি। কেন? কেন মানে? বিয়ের পর স্বামী নিয়ে মেয়েদের বাসায় দাওয়াত খেতে আসতে হয়, থাকতে হয় কয়দিন। এসব কিছুই আমি করব না। কেন? তোমাদের সব কথা শোনা সম্ভব নয় আমার। দীর্ঘ একটা শ্বাস ফেলে খালেদা শারমিন বললেন, ছেলেটাকে কষ্ট দিস না, বড্ড ভালো ছেলে। সংসারে মন বসাতে চেষ্টা কর, সব ভুলে যাবি। মায়ের কথাটি শুনে ঢুকতে কেঁদে উঠল নিশি। ওদিক থেকে সান্ত্বনা পেয়েও যেন শান্ত হচ্ছে না তার মন। কাঁদতে কাঁদতেই সে বলল, চিন্তা করো না মা, তোমাদের সম্মানহানি হয় এমন কোনো কাজ আমি করব না। সংসারেও মন দেওয়ার চেষ্টা করব। শুধু একটু দোয়া করো আমার জন্য। আমি যেতে পারবো না ও বাড়ি এখন। যেখানে এসেছি ওখানেই মন বসাতে চাই। ফোনের লাইন কেটে বিছানায় বসে পড়ল নিশি। পেছন থেকে সবটা শুনে শিহাবের চোখের কোণেও যেন পানি চলে এলো। ফারাজ নামক ছেলেটিকে কি অনেক বেশি ভালোবাসে নিশি? শিহাবের কষ্ট হচ্ছে, আবার রাগও হচ্ছে। ভালোবাসবেই যদি, তার জীবনে কেন এসেছে সে? এত সহজে নিজের ভালোবাসাকে ফেলে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেললো। রাগ হলেও নিশির কান্না মিশ্রিত মুখটি দেখে তাকে কিছুই বলল না শিহাব। এখন আপাতত বোনের বিষয়টা নিয়েই মাথাটা ঘামাতে চাই সে। ড্রয়িং রুমে মুখোমুখি বসে আছে বকুল, জান্নাত ও সাদেকের মা আফসানা। সাদেক ও শিয়াবও রয়েছে। বকুল জান্নাত বললেন, মেয়ের খুশির জন্য আপনাদের ডাকিয়েছি। সাদেকের মা বলল, ছেলের খুশির জন্যই এসেছি। আমার কিন্তু এমন একটা ছেলেকে মেয়ে দেওয়ার ইচ্ছা নেই। সাদেক এখনো ছোট বাচ্চা, আরও বড় হোক, কিছু করুক, তারপর সব ভাবা যাবে। এখনো কথা দিতে পারছি না। আমিও কথা নিতে আসি নাই, যদিও সাদেক আমার বড় ছেলে। তবে ওকে এখন বিয়ে দেওয়ার ইচ্ছে আমারও নেই। অনেক স্বপ্ন আমার। তবে ও বড় কিছু হলে আফসানাকেই কেন বিয়ে করতে হবে? অন্য কোনো ভালো মেয়েকেই পারবে। আফসানা কি ভালো নয়? হয়তো ভালো, কিন্তু আমি বউ হিসেবে যেমন এক্সপেক্ট করেছি তেমনটা নয়। আমার সাদেকের জন্য তো এখন থেকেই মেয়েরা লাইন ধরে আছে। আমার মেয়ের জন্যও আছে ছেলেটা। দেখে তো মনে হয় না। কি দেখে সাদেক ওকে পছন্দ করলো ভেবেই পাচ্ছি না। নেহাতের খুশির জন্য এখানে আমার আসতে হয়েছে, না হলে ওর জন্য অন্যরকম একটা ভবিষ্যৎ ভেবে রেখেছি আমি। ছেলে তো বুঝলো না এসব মেয়েরা কি কি করতে পারে। আমার তো মনে হয় আফসানা ওর বয়সেও বড় হবে। ওর জন্য আমার সাদেকের মতো কম বয়সী ছেলে আসলেই মানানসই নয়। বোন সম্পর্কে এমন কথা শুনে শিহাব রাগে ফুঁসতে লাগলো। পেছন থেকে আফসানার বাবা সাদেকের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার মা যে আফসানার সম্পর্কে এমন কথা বলছে, কিছু বলার নেই তোমার? সাদেক কিছু বলার আগেই তার মা বলে উঠলেন, বিয়েই এখন হয়নি, আমার ছেলেকে আমার বিরুদ্ধেই উস্কাতে চাইছেন। কেমন মানুষ আপনারা? সাদেকের দিকে তাকিয়ে আফসানা গলার স্বর নিচু করে বলল, সাদেক, আন্টিকে থামতে বলো। কি বলছেন এসব উনি? উনি আমার বাবাকে। বড়রা কথা বলছে, আমি কি বলবো? এইভাবে দুই দলের মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে সাদেকের মা বললেন, এমন একটা পরিবারের মেয়ে আমার বউ হয়ে আসুক আমি চাই না সাদেক। কয়েক মাসের ভালোবাসার জন্য তুই আমার কথার অমান্য করবি? সুখী হতে পারবি এভাবে? কদর পাবি এখানে? কখনো না। এখনই চল আমার সাথে, ভেঙে দে এই সম্পর্ক। আফসানা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সাদেকের দিকে। সাদেকের নজর তা না এড়ালেও মনটা ঘামল না। কড়া গলায় বলল, বাবা নেই আমার, মা আমার সব। সম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে মা আমাদের দুই ভাইকে। তোমার সাথে জড়ালে অসম্মান ছাড়া কিছুই পাবো না। দুঃখিত আমি। আমাদের সম্পর্ক এখানেই শেষ। নিশির বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে আফসানা। নিশি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,